জর্জেটের শাড়ি পরেছে কণ্ঠ, হাতে পাথর বসানো চুড়ি, আর সেই চুড়ির সাথে মিল রেখে গলায় সিম্পল একটা নেকলেস পরেছে কণ্ঠ। আয়নায় নিজেকে বার কয়েক দেখে নিচ্ছে। বেশ লাগছে তাকে আজ। লাগবেই তো। সব কিছু তুর্য নিজে সিলেক্ট করে দিয়েছে। পরনে ব্ল্যাক স্যুট তুর্যের। দুজনে মিলে পার্টিতে মাত্র এসেছে। এতদিন পর সব ফ্রেন্ডসদের দেখে বেশ ভালো লাগছে তার। এখন তো আগের মতো আর কথাই হয় না, যে যার কাজে ব্যস্ত থাকে। হোয়াইট ড্রেস পরে হাতে ওয়াইনের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে সহিতা। কণ্ঠ এবং তুর্যকে একসাথে আসতে দেখে প্রচণ্ড রকম রাগ হয়। তুর্য এবং কণ্ঠ একপাশে দাঁড়িয়ে ইফাত এবং আহনাফের সাথে কথা বলছে। ওদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে তুর্য কণ্ঠকে। তারই মধ্যে সিনহা নামে তুর্যের এক মেয়ে বন্ধুর ওর কাছে আসে। ও তুর্য, তুই একে বিয়ে করেছিস? কথাটা বলার সময় বেশ নাক মুখ কুঁচকে বলে সহিতা। তুর্য বেশ গম্ভীর কণ্ঠে শুধায়। কেন? কি হচ্ছে চিন্তা? সিনহা বেশ কাছুমাছু হয়ে বলে। না মানে আমরা তো জানতাম তোর আর সহিতার বিয়ে হবে, কিন্তু এখন তো দেখছি। কণ্ঠ নিশ্চুপ। তুর্য কি বলে তাই দেখার অপেক্ষায় আছে সে। তুর্য সিনথাকে বেশ কড়াভাবেই বলে। দেখ চিন্তা, আমি তোকে একটা কথা ক্লিয়ারলি বলে দিচ্ছি। কণ্ঠ আমার ওয়াইফ। আমার ওর থেকে কোনো প্রবলেম না থাকলে আশা করি তোদেরও কোনো প্রবলেম থাকা উচিত নয়। আই এম রাইট? সিনথার মুখ মুহূর্তেই চুপসে গেল। সে আর চোখে তাকায় পিছে দাঁড়িয়ে থাকা সহিতার দিকে। কণ্ঠ ভেতরে ভেতরে প্রচণ্ড রকম শান্তি পায়, কিন্তু একদিক থেকে তার কষ্ট হচ্ছে। আরও কিছুক্ষণ পার্টি চলে, কিন্তু তুর্য আর সেখানে থাকলো না। ক্লোজ ফ্রেন্ডদের সাথে দেখা করে চুপচাপ বেরিয়ে গেল। সহিতার রাগে ফুঁসতে ফুঁসতে স্থান ত্যাগ করে। একটানা অনেকক্ষণ ধরে গাড়ি ড্রাইভ করছে তুর্য। কণ্ঠ তাকিয়ে আছে তার মুখের দিকে, কিন্তু তুর্যের কোনো ভাবান্তর নেই। সে গম্ভীর মুখ বানিয়ে গাড়ি ড্রাইভ করছে। কণ্ঠ গলা খাদে নামিয়ে শুধায়। আপনার কি হয়েছে স্যার? তুর্য আর চোখে তাকায় কণ্ঠের দিকে। কণ্ঠ বেশ কিছুক্ষণ পর লক্ষ্য করলো তারা অন্য একটা পথে যাচ্ছে। বাড়ির ঠিক উল্টো পথটা হবে হয়তো। স্যার আমরা কোথায় যাচ্ছি? তুর্য ড্রাইভ করতে করতেই বলল। অন্য কোথাও। কেন? বাড়ি যেতে ভালো লাগছে না, অন্য কোথাও যাই। কথাটা বলে সূক্ষ্ম শ্বাস ফেলল তুর্য। কণ্ঠ সারাক্ষণ তুর্যকে দেখল। আশেপাশে কেউ একটা নেই। মাঠের মতো একটা জায়গা, তার একটু দূরে ঝোপঝাড়। তারা ঝোপঝাড়ের পাশে কাছে আগুন ধরিয়ে বসে আছে। যেহেতু শীতকাল, সেই জন্য বেশ ঠান্ডা পড়েছে। এই ঠান্ডায় উষ্ণতা ভীষণ প্রয়োজন ছিল। এদিকে এসো। হাতের ইশারায় তুর্য কণ্ঠকে কাছে ডাকে। কণ্ঠ তুর্যের পাশে গিয়ে বসলো। তুর্য আলগোছে জড়িয়ে ধরে কণ্ঠকে। অতপর প্রাণ ফিরে পায় কণ্ঠ। কোর্টে দাঁড়িয়ে আছে তোফায়েল। বারংবার হাত ঘড়িতে সময় দেখে নিচ্ছে। কিয়ৎক্ষণ পর উপস্থিত হয় অরিন। তার সাথে আছে মিস ক্যাথিয়ান। অরিনকে বলা হয়নি তারা কোথায় যাচ্ছে। সকাল সকাল মিস ক্যাথিয়ান অরিনকে নিয়ে বেরিয়ে আসে। অনেকবার জিজ্ঞাসা করা সত্ত্বেও কিছু বলেন না মিস ক্যাথিয়ান। হঠাৎ কোর্টের সামনে এসে তোফায়েলকে দেখে পিলে চমকে ওঠে অরিনের। আপনি এখানে? তোফায়েল তাগিদ দিল। অরিনকে নিয়ে ভেতরে গেল। উকিলের সামনে দাঁড়িয়ে আছে দুজন। উকিল সাহেব একটা কাগজ দিলেন সই করার জন্য। এটাতে সাইন করো। অরিন ঠিক কিছুই বুঝতে পারল না কিসের পেপার এটা। তোফায়েল ফের বলল। কি হলো, দাঁড়িয়ে রইলে যে? সাইন করো। এটা কিসের পেপার? অরিনের কথার কোনো উত্তর দিল না তোফায়েল। পেপার এবং পেন দুটো ওর কাছে দেয়। সময় খুব কম, তাড়াতাড়ি করো। অরিন আর কিছু বলল না, ইভেন পেপার পড়েও দেখলো না। একবারের জন্য সাইন করা মাত্র তোফায়েল বিড়বিড় করে বলে উঠল। আলহামদুলিল্লাহ। তোফায়েল আরও কিছু করলো এবং কি মিস ক্যাথিয়ানও একটি পেপারে সাইন করেন। কোর্ট প্রাঙ্গণ থেকে বের হতেই অরিনকে নিয়ে তোফায়েল যেতে চাইল। তাহলে মিস ক্যাথিয়ান, আমরা আজ রাতেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেব। বাংলাদেশ যাওয়ার কথা শুনে আশ্চর্য হয় অরিন। সে তো কিছুই বুঝতে পারল না। মিস ক্যাথিয়ান অরিনের মাথায় হাত রাখলেন। অরিন কিছু বুঝতে না পেরে মিস ক্যাথিয়ানের হাত শক্ত করে ধরল। আম্মা, এসব কেন বলছো তুমি? আমি কি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি নাকি? আর তোফাইলও, আপনিও তো কিছু বলছেন না। তোফায়েল কিছু বলতে যাবে তার পূর্বেই মিস ক্যাথিয়ান বললেন।
অরিন আকাশ থেকে পড়ার মতো করে তাকালো তোফাইলের দিকে। তার মানে সে একটু আগে রেজিস্ট্রি পেপারে সাইন করলো। তোফাইল আর দেরি করলো না, মিস ক্যাথিয়ানের থেকে বিদায় নিয়ে নিল। অরিনের মুখ ভার হয়ে আছে। মিস ক্যাথিয়ান তার সব কিছু ছিল, ওই অনাথ আশ্রম, তার একটা বাড়ি, সব ছেড়ে যাওয়ার কথা চিন্তা করতেই নিঃশ্বাস ভারী হয়ে আসছে তার। রাস্তায় গাড়ি ড্রাইভ করার সময় অরিন বার কয়েক অনেকগুলো প্রশ্ন করেছে তোফাইলকে, কিন্তু কিছু বলল না তোফাইল। তাতে অভিমানের পাল্লা ভারী হয় অরিনের। আকাশে রূপালি থালার মতো একটা চাঁদ উঠেছে। মেসেজের টুং শব্দ শুনে রিয়া ফোন হাতে নিল, কাউকে কল করলো। ওপাশ থেকে পুরুষালী কণ্ঠে হাসি ভেসে আসলো। রিয়া শান্তি পেল, ভীষণ শান্তি। এত হাসি? জি, আপনাকে মনে পড়েছে খুব। তাহলে চলে আসুন, আর না হলে আমাকে নিয়ে যান। নিয়ে যাব, আর কিছুদিন অপেক্ষা করো, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি নিয়ে যাব। আরও অপেক্ষা? বেশি দিন না, আর মাত্র কয়েকটা মাস। মিস ইউ। মিস ইউ টু। এমনভাবে আরও কিছুক্ষণ কথোপকথন চলল। একসময় রিয়া ঘুমিয়ে পড়ে। ফোনের ওপাশে থাকা মানুষটিও ঘুমের রাজ্যে বিচরণ করে। আমার খুব কষ্ট হচ্ছে, আপনি কিছু একটা করুন না প্লিজ। কথা বলতে বলতে ফুফিয়ে ওঠে তোহা। ভেতরে থাকা একদলা কান্না গলা চেপে ধরেছে। সামনের বুকের বাপাসটা চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। তার প্রিয় নারী এভাবে চোখের পানি ফেলছে, তা মোটেও সহ্য হচ্ছে না। প্লিজ তোহা, কেঁদো না তুমি, আমি কিছু একটা করছি। তোহা আগের ন্যায় ফুপাতে ফুপাতে আওড়ালো, আপনি বুঝতে পারছেন না, চাচা চাচি আমাদের বিষয়ে জেনে গেছে এবং তিনি ঠিক করেছে কিছুদিনের মধ্যেই আমার বিয়ে দিয়ে দেবেন। সেই জন্য কাল পাত্রপক্ষ দেখতে আসছে। শান চমকে ওঠে। কি এত তাড়াতাড়ি কি করে? চাচার এক আত্মীয়, তারাই তাদের ছেলের কথা বলেছে। আমি কিছু জানি না, আপনি আমাকে প্লিজ নিয়ে যান, আমি পারবো না এখানে থাকতে। শান তোহাকে সান্ত্বনা দেওয়ার স্বরে বলে, তুমি চিন্তা করো না, কাল আমি আসছি দেখা করতে, আর এটাও দেখছি কি করা যায়। তোহা খানিকটা শান্ত হয়ে ফোনটা রেখে দেয়। ওদিকে চিন্তার ভাঁজ পড়ল শানের কপালে। কি করবে সে এখন? এমনিতেই কেউ নেই তার। বড় আপুর ঘাড়ে বসে খায়, প্রতিদিন কতই না খোঁটা শুনতে হচ্ছে তাকে। সেই জন্য বাধ্য হয়ে টিউশনি করছে। এখন যদি তোহাকে নিয়ে আসে তাহলেই শান্তি দিতে পারবে না মেয়েটাকে। নানা চিন্তা মস্তিষ্কে হানা দিচ্ছে শানের। এক পর্যায়ে মাথা ব্যথা ধরেছে তার। সহ্য করতে না পেরে ঘুমের ট্যাবলেট খেয়ে শুয়ে পড়ে। অসুস্থ হওয়ার দরুন তড়িতে নীলাকে সাফিন ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার দেখানোর পর জানতে পারল নীলা 1 সপ্তাহের প্রেগনেন্ট। কথাটা কর্ণ স্পর্শ করা মাত্র অবাক হয় সাফিন। সে বাবা হবে, বিষয়টি কতটা আনন্দের তার ভাষা নেই প্রকাশ করার। মা হওয়ার মতো প্রশান্তি এবং তৃপ্তি তার কিছুতে নেই। মা হওয়ার মতো প্রশান্তি আর তৃপ্তি আর কিছুতে নেই। সেই সুখ শান্তি সব এখন নীলার আঁচলে বাঁধা। তুমি এত সুন্দর একটা উপহার দেবে আমি কল্পনা করিনি নীলা। নীলা লজ্জায় আটখানা হয়ে গেছে। সে দেখতে চায় বাড়ির লোকদের, ওদের জন্য মন টানছে খুব। সাফিন নীলার হাত দুটো মুঠোয় নিয়ে, আমরা দেশে ফিরবো, সামনাসামনি সবাইকে খুশির কথা বলবো। নীলা ঝাপটে জড়িয়ে ধরে সাফিনকে। লোকটা মুখ ফুটে বলার আগেই মনের কথা বুঝে যায়। সাফিন আস্তে ধীরে নীলাকে নিয়ে বাড়ি ফিরে যায়। দুজনে মিলে ঠিক করে পরের সপ্তাহে বাড়ি ফিরে যাবে তারা। আনিকা আহমেদের ছেলে এবং মেয়ের জন্য মন কেমন করছে। অনেক দিন হচ্ছে দেখে না তাদের। চোখ দুটো অজান্তেই ভিজে উঠল তার। লক্ষ্য করে দেখল রিয়া ঘুমিয়ে গেছে কখন। দরজা ভালো করে টেনে নিজের ঘরে চলে গেলেন উনি। অসুস্থ হওয়ার কারণে শাহিনা খানকে ঢাকা হসপিটালে নিয়ে গেছেন। সকাল সকাল এমন খারাপ একটা খবর শোনার জন্য খানবাড়ির কেউই তেমন প্রস্তুত ছিল না। বাড়িতে এসে এই খবর শুনে তুর্য তড়িতে কলেজের প্রিন্সিপালকে সব কিছু জানিয়ে কিছুদিনের ছুটি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। কণ্ঠ বাকি সবাইকে সামলাতে ব্যস্ত। সকাল থেকে সবাই কিছু খায়নি, সেই জন্য রান্নাঘরে গিয়ে অল্প করে খিচুড়ি রান্না করে আনে কণ্ঠ। সবাই অল্প বিস্তর খেয়ে নেয়। অহনা খান বেশ অসুস্থ অনুভব করছে। সাহা খান বাড়িতে না থাকার দরুন সবটা একাই করছে কণ্ঠ। সন্ধ্যার দিকে বিছানায় এসে মাত্র বসল সে, তৎক্ষণাৎ মুঠোফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠেছে শানের নাম্বার।
হ্যাঁ বল। শান বেশ অশান্ত হয়ে বলে। তোরা সবাই গ্রুপ কলে আয়, খুব জরুরি কথা আছে। কণ্ঠ ফট করে গ্রুপ কল করলো। সবাই জয়েন হয়। সোহা মিষ্টি হাসি উপহার দিয়ে বলল। কণ্ঠ শুকনো শ্বাস ফেলে বলে। স্যার তো এখনো ফোন করেনি, জানি না কেমন আছে। কণ্ঠ সূক্ষ্ম শ্বাস ফেলে বলে। এই তারিফ কোথায় রে? তাহিয়া বেশ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে। শান বলে ওঠে। ওর একটা শর্ট আছে বললো, ইনশাল্লাহ কাজও শুরু করেছে। সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে ওঠে। কণ্ঠ লক্ষ্য করে শানের মুখখানি ফ্যাকাশে দেখাচ্ছে। কি রে শান, কি হয়েছে তোর? এমন দেখাচ্ছে কেন? শান মাটির দিকে তাকালো। কষ্ট হচ্ছে তার, রীতিমতো কান্না পাচ্ছে। সোহা শানকে উদ্দেশ্য করে বলল। শান কাপা কণ্ঠে বলে। তোদেরকে অনেকদিন ধরে বলবো ভাবছিলাম, কিন্তু সময়ের অভাবে আর বলা হয়নি। আসলে আমি একটা মেয়েকে পছন্দ করতাম, তোহা নাম। ইনফ্যাক্ট দেখাও করতাম, কিন্তু এখন অনেক বড় প্রবলেম হয়ে গেছে। সবাই ভ্রুকুটি করে তাকিয়ে আছে শানের দিকে। তাহিয়া রাগে গজগজ করে বলে। আচ্ছা তাহলে এই ব্যাপার। মামা তুই তুই আমাদের থেকে এটা লুকাতে চাইলি? সোহা তাহিয়ার কথায় সায় দিয়ে বলে। কণ্ঠ ভালো করে লক্ষ্য করলো শানের মলিন মুখখানি। থাম তোরা, আগে ওকে বলতে দে কি হয়েছে। সবাই চুপ করে বসে আছে। কণ্ঠ শানের উদ্দেশ্যে বলে। শান তুই বল তো, হয়েছেটা কি? শান কাপা গলায় বলল। ভাই আমি পারছি না, আমার সহ্য হচ্ছে না। তোরা জানিস তোহার চাচা চাচি ওর বিয়ে ঠিক করেছে, ইভেন আজ ওকে দেখতে আসে। কণ্ঠ বিস্ময় নিয়ে শুধায়। কি মানে এটা কি? হ্যাঁ ভাই, তোরা তো জানিস আমি এমনিতেই আপুর ঘাড়ে বসে খাই, তার উপর এখন যদি তোহাকে নিয়ে আসি তাহলে আপু কি করবে আল্লাহ ভালো জানেন। ওদিকে তোহা কেঁদে কেটে অবস্থা খারাপ, বারবার বলছে আমাকে ওকে নিয়ে আসতে। কিচ্ছু বুঝতে পারছি না কি করব। কণ্ঠ ভাবনায় পড়ে যায়। কি করবে এখন? শান ভীষণভাবে ভেঙে পড়েছে। শানকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে। তুই শান্ত হো আগে, আমি ভেবে বলছি কি করা উচিত। প্লিজ শান, তুই ভেঙে পড়িস না, তাহলে তোহা কি করবে বল। সবাই মিলে শানকে আশ্বাস দেয়। রাতের শেষ প্রহরে ফোন টুং টুং শব্দ করে বেজে উঠল। ঘুম ঘুম চোখে ফোন কানে ধরে কণ্ঠ। হ্যালো, কে? আপনার অপ্রিয় মাস্টার। ফট করে চোখ মেলে তাকালো কণ্ঠ। ফোন মুখের কাছে এনে দেখে নাই সত্যি তুর্য কল করেছে এত রাতে। আচ্ছা, কোনো বিপদ হয়েছে? মস্তিষ্কে দুশ্চিন্তা এসে নাড়া দেয়। কি হয়েছে আপনার? এত রাতে কল করেছেন, কোনো বিপদ হয়েছে? স্যার আপনি ঠিক আছেন তো? বলুন না, চুপ কেন? এপাশে চিন্তায় চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে কণ্ঠের, কিন্তু অপর পাশে তুর্য মনে মনে খুশি কেউ একজন আছে যে তাকে নিয়ে চিন্তা করে। কণ্ঠ ফের বলে ওঠে। আছেন, চুপ করে গেলেন কেন? আমার খুব চিন্তা হচ্ছে। তুর্য মুখ কিঞ্চিত ফাঁক করে শ্বাস টেনে নেয়। আমি ঠিক আছে, এত চিন্তা করতে হবে না। কণ্ঠ মলিন মুখে শুধায়। আমি কি করব? এত দূরে আছেন, আমার সত্যিই ভালো লাগছে না। তুর্য নৈশব্দে হাসলো। তাহলে বলেন, ভালো লাগার মতো কি করতে পারি? কণ্ঠ বালিশে মাথা রেখে বলে। আপনার বুকে ঘুমাবো। তুর্য কিয়ৎক্ষণ চুপ রইল। তারও ভীষণ ইচ্ছে করেছে স্ত্রীকে বুকে নিয়ে শুয়ে থাকতে, কিন্তু পারছে না তো। যান, কাল পর্যন্ত অপেক্ষা করুন, আমি আসছি শীঘ্রই। কণ্ঠ চুপ রইল। কাপা কণ্ঠে বলে। আপনাকে একটা কথা বলা আছে আমার। কি কথা? আসলে তুর্য হাসলো। তবে কি আজ সেই কথাটি শুনবে যা শুনতে চেয়েছিল? কি হলো বলো। কণ্ঠ গলা খাদে নামিয়ে এক পর্যায়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল। আমি আপনাকে ভালোবাসি। ফোন বুকে চেপে ধরে তুর্য। শান্তি, কতটা শান্তি লাগছে তা বোঝানোর ক্ষমতা নেই তার। সন্ধ্যার দিকে চুপিসারে তোহার সাথে দেখা করতে গিয়েছে শান। দরজায় টোকা পড়া মাত্র তোহা আস্তে ধীরে পা টিপে টিপে গিয়ে দরজা খুলে দেয়। শানকে দেখে চোখের পাতা ভারী হয়ে আসে তোহার। শান তর্জনী আঙ্গুলের সাহায্যে চুপ থাকতে বলে, হাত ধরে ওর রুমে যায়। দরজা বন্ধ করা মাত্র তোহা হাউমাউ করে কেঁদে উঠল। শুনেন না, আমাকে নিয়ে যান, আমি এখানে থাকবো না। শান আলগোছে জড়িয়ে ধরে তোহাকে। তোহা অভিমানী কন্যার ন্যায়। আপনি কেন আসলেন না সকালে? আমাকে ওদের সামনে কেন বসতে হলো? কেমন প্রেমিক আপনি? শানের কষ্ট হচ্ছে। সে চেয়েছিল আসতে, কিন্তু পারল না। এখনো আসতো না, কিন্তু প্রিয় মানুষকে একটিবার দেখার জন্য তাকে আসতেই হলো। কি হয়েছে? কিছু বলছেন না কেন?
শান তোহাকে ছেড়ে দেয়, খানিকটা দূরত্ব বজায় রেখে বলে, আসলে তোহা, আমার তোমাকে কিছু জরুরি কথা বলার আছে। তোহা ক্ষণিকের জন্য থমকে গেল। শান বেশ গম্ভীর কণ্ঠে বলে উঠল, কি হয়েছে আপনার? এভাবে সরে গেলেন যে? আমি তোমাকে এটাই বলতে এসেছি যে আমাকে ভুলে যাও। তোমার চাচা চাচি যাকে পছন্দ করেছে তাকেই বিয়ে করো। তোহা কিয়ৎক্ষণের জন্য থমকে যায়, নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এই কি বলছেন এসব? কি ভুলে যাব? বিয়ে করব। শানের বাহু ধরা মাত্র শান ছিটকে দূরে সরে যায়। যা শুনছো তাই, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, এটাই সত্যি। তোহা এক পর্যায়ে প্লিজ কেঁদে এসব দেয়। বলবেন না। আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ এসব বাদ দাও, আমার ভালো লাগছে না আর এই রিলেশন। তাই আমি চাই তুমি তোমার মতো থাকো আর আমাকে আমার মতো থাকতে দাও। শান যেতেই চায়, তৎক্ষণাৎ তোহা ওর হাত আঁকড়ে ধরে। না না, এসব হতে পারে না। আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না। প্লিজ প্লিজ। শানকে বহু আটকানোর চেষ্টা করে তোহা, কিন্তু সে থামলো না, চলে গেল। তোহা ফ্লোরে বসে পড়ল। শান বাইরে এসে মুখ চেপে কাঁদে। ছেলেদের কাঁদতে নেই, কিন্তু সে আটকাতে পারছে না। আমি তোমাকে ভালোবাসি তোহা। জামা কাপড় গুছিয়ে নিচ্ছে নীলা, ওকে সাহায্য করছে শাফিন। পরশু ওদের ফ্লাইট, অবশেষে দুজনে আবার বাড়ি ফিরবে তাই ভেবে আনন্দ লাগছে তাদের। এই যে মহারানী, এখন ঘুমান, সকালে উঠতে হবে তো। নীলা শাফিনের কথায় মুচকি হেসে বলল। শাফিন আলগোছে জড়িয়ে নেয় নীলাকে। আনিকা আহমেদ সোফায় বসে আছে, ওনার পাশে এসে বসেছে শাহাদ আহমেদ। আনিকা আহমেদ মন খারাপ বলে, কত দিন হলো তোমার ছেলেটা একবারের জন্য আমার সাথে কথা বলেনি। ফোন করেছে কিন্তু কথা বলল না আমার সাথে। শাহাদ আহমেদ ফিক করে হেসে দিলেন। স্ত্রী তার সেই আগের মতো অভিমানী রয়ে গেল। আনিকা আহমেদ মলিন মুখে বলেন, রাগ নয়, ছেলেটাকে অনেক দিন তো হলো দেখি না। মেয়েটার সাথে কথা হলো, ছেলেটার সাথে তো হয়ই না। শাহাদ আহমেদ কিছু বলতে যাবেন, তার পূর্বে আহাত আহমেদের ফোন আসে। জরুরি এক মিটিং আছে তাদের বিকেল 3টার দিকে, যাওয়ার জন্য তলব করেছে। শাহাদ আহমেদ আনিকাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ল। আনিকা আহমেদ একাকী বসে রইল। ওদিকে তনয়া আহমেদ দুজনের জন্য 2 কাপ চা এবং মুড়ি মাখা নিয়ে আসে। এই নে ছোট, এগুলো খা, তাহলে মন ভালো হয়ে যাবে। চা এবং মুড়ি মাখা দেখে বেশ খুশি হয় আনিকা আহমেদ। তুমি এসব করলে? আমাকে তো ডাকতে পারতে। এসব বাদ দে, চল দুজন মিলে গল্প করি আজ। আনিকা হেসে সম্মতি জানালো। পার্কের এক কোণে বসে আছে রিয়া, কারোর জন্য অপেক্ষা করছে সে। কতক্ষণ হয়ে গেল, আসছে না কেন? প্রায় আধ ঘন্টা ধরে অপেক্ষা করেছে রিয়া। অবশেষে অপেক্ষার প্রহর ভেঙে দিয়ে উপস্থিত হয় তারিফ। ওকে দেখে অধরে হাসি লেপ্টে গেল রিয়ার। এত দেরি কেন? তারিফ ফুস করে শ্বাস টেনে বলে, আর বলিস না, রাস্তায় কত জ্যাম। আচ্ছা ঠিক আছে, চলো যাই। চল। রিয়া তারিফের হাত ধরে এগিয়ে যেতে থাকে। তৎক্ষণাৎ দূরে দাঁড়িয়ে সবটা দেখছে সোহা আর তাহিয়া। তাহিয়া সোহাকে ধাক্কা দিয়ে বলে, এই, এটা তো রিয়া আর তারিফ, তাই না? সোহা সম্মতি জানিয়ে বলল, জানি না, তবে আমাদের বাকিদের সাথে কথা বলতে হবে। ওদিকে রিয়া আর তারিফ ইতিমধ্যে একটা অটোরিকশা ধরে নিজেদের গন্তব্যের দিকে চলে যায়। আজ কলেজে যায়নি কণ্ঠ, তাকে বাড়ি সামলাতে হবে। অহনা খান এবং শাহা খান বাড়িতে নেই, ওরা দুজন মাজারে গিয়েছে। ওখানে গরিবদের আজ দুপুরে ওরা খাওয়াবে, সে ব্যবস্থা করতে গিয়েছে। বাড়িতে কেউ থাকতে পারবে না, তাই কণ্ঠ থেকে যায়। পুরো বাড়িতে একা আছে কণ্ঠ। অল্প রান্না করে নেয় সে। রান্না শেষে বেসিনে হাত ধুয়ে বের হয় সে। সদর দরজা বন্ধ করে নিজের ঘরের উদ্দেশ্যে দোতলায় যেতে লাগে, কিন্তু হঠাৎ উপর থেকে কিছু শব্দ শুনতে পায় সে। কি হলো? ওটা কিসের শব্দ ছিল? মনের মধ্যে ভয় কাজ করছে কণ্ঠের। দরজা বন্ধ থাকা সত্ত্বেও কেউ কি করে ভেতরে আসতে পারে? উপরের দিকে 1 পা 2 পা করে উপরে যায় সে। শব্দটা নিজের ঘর থেকেই শুনতে পাচ্ছে। ভয়ে ভয়ে বলে ওঠে, কে আছেন ভিতরে? আমি জিজ্ঞাসা করছি, কে ভেতরে? আকস্মিক কেউ হ্যাচকা টান দিয়ে রুমের ভেতরে টেনে নেয় কণ্ঠকে। আটকে ওঠে কণ্ঠ, চেঁচিয়ে উঠল সে, কে কে? ছাড়ুন আমায়, সরে যান। পাগলি আমি তুর্য, এই শান্ত হও।
কণ্ঠ শান্ত হতে পারল না, চোখ মুখ খিচিয়ে বন্ধ করে নেয়। তুর্য ব্যাপারটা বুঝতে পেরে আলগোছে জড়িয়ে ধরে তাকে।